আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। ক্লাস 9-এর নতুন পাঠ্যক্রমে সবাইকে অভিনন্দন। ইংরেজি বিষয়ের আমরা আজকে এক্সপিরিয়েন্স 1 নিয়ে কথা বলবো। তোমরা যারা এখনও আমার প্রথম ভিডিওটি দেখোনি, অর্থাৎ এক্সপিরিয়েন্স 1-এর মূল বিষয় অপিনিয়ন ম্যাটার্স, থট এবং ফ্যাক্ট কী জিনিস সেটি যদি তোমরা না বোঝো তাহলে আমার আজকের লেকচারটি অস্পষ্ট থেকে যাবে। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এক্সপিরিয়েন্স 1-এর আমার পূর্বের লেকচারটি দেখে আসবে, যেখানে থট এবং ফ্যাক্ট সম্পর্কে সিম্পল ধারণা দেয়া হয়েছে তোমাদের। তো আমরা আজকে যে বিষয়টিতে যাব, তোমাদের পাঠ্য বইয়ের এক্সপিরিয়েন্স 1। তোমরা কি জানো কেন এক্সপিরিয়েন্স বলা হয় অধ্যায় না বলে? কারণ হলো একটি, যে তুমি কিন্তু নতুন অভিজ্ঞতা অর্জন করবে, যেটা তোমার ছিল না সেই সম্পর্কে তুমি অভিজ্ঞতা অর্জন করবে। আজকে আমরা ঠিক নতুন একটা অভিজ্ঞতা অর্জন করব, যার মূল বিষয় হলো ফ্যাক্ট এবং থট, কিভাবে ফ্যাক্ট লিখতে হয় বা কিভাবে থট লিখতে হয়। একটি ছবি দেখে আমরা সেই ছবিটার ফ্যাক্ট কী জিনিস এবং থট কী জিনিস সেটা দেখব। তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমরা তোমাদের কন্টেক্টে চলে যাচ্ছি। কন্টেক্টে গেলেই আমরা প্রথম এক্সপিরিয়েন্সটা পাবো। দেখাবো শিক্ষার্থীরা, এক্সপিরিয়েন্স 1 অপিনিয়ন ম্যাটার্স। আমি বড় করে একটু দেখাচ্ছি। প্রথম কন্টেন্টই আছে অপিনিয়ন্স ম্যাটার, যেটা আমরা করতে যাচ্ছি। এই অপিনিয়ন ম্যাটার্স থেকে আমাদের যে দুটি ছবি দেওয়া আছে, এই যে দেখো প্রথম ছবিটি যেটা দেওয়া আছে, অবশ্যই তোমরা জানো এটি সুন্দরবনের ছবি দেওয়া আছে। এখান থেকে তোমাকে ফ্যাক্ট লিখতে হবে এবং দ্বিতীয় যে এখান থেকে তোমার থটও লিখতে হবে। দুইটি বিষয় লিখতে হবে। একটি এটা ইমেজ 1 এবং ইমেজ 2তে দেখতে পাচ্ছি আমাদের ইতিহাসের প্রথম যে আমরা সূচনা করেছিলাম, সেখান থেকেই আমাদের বাঙালি জাতির ইতিহাস, জাতীয় স্মৃতিসৌধ, তার ছবি দেখতে পাচ্ছি। এটা ইমেজ 2। এই দুটি সম্পর্কে আমরা আলাদা আলাদা করে ফ্যাক্ট এবং থট লিখব। আমরা ইতিমধ্যেই জানি ফ্যাক্ট কী জিনিস এবং থট কী জিনিস। দেখো, আমরা কিন্তু দেখে আসলাম দুটি ছবি, একটি ছিল সুন্দরবন ও একটি ছিল আমাদের জাতীয় স্মৃতিসৌধ। তো সুন্দরবন নিয়ে আগে আমি ফ্যাক্টগুলো লিখব। তো তোমরা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, ফ্যাক্টগুলো আলাদা করে লিখবে এবং পরবর্তীতে তোমার যে মনোভাব, তোমার কল্পনা, তোমার ধারণা, যেটি তোমার থট, সেটি লিখবে। তো ফ্যাক্টগুলো দেখো আমার দেখে তোমরা এখান থেকে হেল্প নিতে পারো। তোমাদের ক্লাস টিচার যদি লিখতে বলে এখান থেকেও লিখতে পারো, আবার এখান থেকে এই ফ্যাক্টগুলোকে মডিফাই করে তুমি নিজেরগুলো লিখতে পারো। এটির উদ্দেশ্য হলো তুমি এখান থেকে ধারণা পাচ্ছ যে আসলে তুমি কিভাবে লিখবে। প্রথম ফ্যাক্টটা যেটি লিখবে সেটি হলো দিস ইলাস্ট্রেশন ডিপিক্টস দ্য ম্যানগ্রোভ ফরেস্ট। এই চিত্রটি ম্যানগ্রোভ বনকে বর্ণনা করেছে। দ্বিতীয় যে ফ্যাক্টটি লিখবে তুমি সেটি হলো দিস ম্যানগ্রোভ ফরেস্ট আর ইউজুয়ালি গ্রোন ইন saline, muddy and partially waterlogged areas, অর্থাৎ এই ম্যানগ্রোভ বনগুলি সাধারণত লবণাক্ত, কর্দমাক্ত এবং আংশিক জলাবদ্ধ এলাকায় জন্মে। তুমি মনে রাখবে, ফ্যাক্ট হলো দৃশ্যমান কোনো কিছু লেখা, যেটি তুমি জানো, যেটি সত্য, যেটি ইনফরমেটিভ, এগুলোকে বলা হয় যে ফ্যাক্ট। এই ফ্যাক্টগুলো তুমি কি সম্পর্কে লিখতেছ? সুন্দরবন সম্পর্কে। তো 3 নাম্বার যেটি তুমি আবার লিখবে সেটা হলো ডিউ টু দ্য সেলাইন সয়েল দ্য রুটস অফ দিস ফরেস্ট ট্রিজ আর কোয়াইট স্ক্যাটার্ড অ্যান্ড দ্য ক্যানট গো ডিপ ইনটু দ্য সয়েল। লবণাক্ত মাটির কারণে এসব বনজ গাছের শিকড় বেশ ক্ষিপ্ত এবং মাটির গভীরে যেতে পারে না। অর্থাৎ সুন্দরবনের যে পানি রয়েছে সেটা লবণাক্ত এবং সুন্দরবনের যে গাছগুলো রয়েছে সেগুলো লবণাক্ত হওয়ার কারণে শিকড় বেশি দূর যেতে পারে না। ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া অ্যান্ড নাইজেরিয়া হবে শব্দটা, অ্যাকাউন্ট ফর 43 অফ দ্য ওয়ার্ল্ডস ম্যানগ্রোভ ফরেস্ট। শুধু যে আমাদের দেশেই সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে এমন না, আরও কয়েকটি দেশে ম্যানগ্রোভ ফরেস্ট হয়েছে, কিন্তু চমৎকার বিষয় হলো ওদের চেয়ে আমাদের বেশি রয়েছে। ওদের কয়েকটি দেশে রয়েছে 43% আর আমাদের বাকিটা সম্পূর্ণ বাংলাদেশে রয়েছে। লোকেটেড ইন বাংলাদেশ, এই সুন্দরবন ইজ লোকেটেড ইন বাংলাদেশ
The Sundarban is single largest mangrove forest in the world. Is recognized by the world as a UNESCO World Heritage. এই যে বাংলাটা তোমরা দেখে নেবে, এগুলো কিন্তু ফ্যাক্ট বললাম, পাঁচটি ফ্যাক্ট বলেছি আমি, যে পাঁচটি আসলে ইনফরমেটিভ, যেটা তোমার দৃশ্যমান তথ্য, সেটাকেই আমরা ফ্যাক্ট বলতেছি। এরপর তুমি যেটা লিখবে, এইটা যখন লেখা হয়ে যাবে তোমার খাতায়, তখন তুমি পাশাপাশি তোমার থট লিখবে। থট কিভাবে লেখে? প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে, থট লেখার সময় অবশ্যই তোমাকে কোটেশন ইউজ করতে হবে। তুমি ইন মাই অপিনিয়ন বলতে পারো, আই থিঙ্ক বলতে পারো, আই বিলিভ বলতে পারো, পার্সোনালি বলতে পারো। এগুলো বলে তুমি তোমার থটটি প্রকাশ করবে। প্রিয় শিক্ষার্থী, আরেকবার লিখে নেই আমরা খাতা কলমে, যে আমি কি মনে করি, আমার ভাবনা কি সুন্দরবন নিয়ে, আমার ভাবনা চিন্তাটা কি। Personally, I find this different and unique forest a rare creation of nature we need to protect our Sundarbans by any means, মানে যে কোনো উপায়ে। Also the mangrove forest inspires me to fight against all odds and make my own place in the world. এই যে তোমার নিজের চিন্তাধারায় একটা তুমি লিখলে, এটা এইভাবেই লিখবে যাতে তোমার আসলে নিজস্ব ভাবনা থেকে হয়। সেটার বাংলা ভেঙ্গে ভেঙ্গে দিচ্ছি আমি আবার। ব্যক্তিগতভাবে এই ভিন্ন ও অদ্বিতীয় বনকে প্রকৃতির বিরল সৃষ্টি বলে তুমি মনে করো, এটা তোমার নিজস্ব ভাবনা, তাই এটা তোমার থট বলে লিখতেছো তুমি। আমাদের যে কোনো উপায়ে এই বনকে রক্ষা করতে হবে, এটাও তোমার নিজের একটি ভাবনা। তারপরে বলতেছো যে এছাড়াও ম্যানগ্রোভ বন রক্ষায় আমাকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে এবং বিশ্বে মানচিত্রে আমাদের অস্তিত্ব জানান দিতে অনুপ্রাণিত করবে। অর্থাৎ তুমি চাচ্ছ যে আসলে আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্টটা রয়েছে, এটার জন্য তুমি কি করতে চাও এবং এটার জন্য তোমার কি করা উচিত, এটা কিন্তু তোমার ভাবনা থেকেই লিখেছো। তারপরে দেখো যে বিষয়টা, সেটা হলো যে ইনক্লুডিং দ্য বেঙ্গল টাইগার, স্পটেড ডির, ক্রোকোডাইলস অ্যান্ড দ্য ভ্যারিয়েটি অফ বার্ড স্পেসিস। অর্থাৎ এটি বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির ও বিভিন্ন প্রজাতির পাখিসহ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। এটা কিন্তু তোমার চিন্তাভাবনা, তুমি জানো শোনো এটার কথা বলতেছো। এটি নিঃসন্দেহে একটি জীববৈচিত্র্যের আশ্রয়স্থল, তাই আমাদের ম্যানগ্রোভ বনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা জাগিয়ে তুলতে হবে। তুমি কিন্তু এটা কল্পনা করতেছো যে তুমি ভাবনা, তোমার চিন্তা কি করা উচিত, এজন্যই কিন্তু এটা থট হিসেবে তোমাকে লিখতে হবে। আর একটু আগে তুমি যেটা লিখেছো ফ্যাক্ট, তারপর কি বলতেছো, এই উদ্ভাবনগুলি মানুষের অগ্রগতির পথে একটি চিরস্থায়ী চিহ্ন রেখে গেছে। অর্থাৎ এই যে ম্যানগ্রোভ ফরেস্টের যে চিহ্নগুলো রয়েছে সেগুলোর কথা বলতেছো তুমি। আবার কি বলতেছো যে তোমার এই যে বিষয়গুলো রয়েছে, যে হিজ ওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি হ্যাভ পেভড দ্য ওয়ে হি অ্যাক্সেস শেয়ার ইনফরমেশন, যোগাযোগ। আসলে এটি তোমার অন্যখান থেকে এসেছে, সরি, এটা লেখার দরকার নেই। পরে তুমি আবার আসো, এইখান থেকে লেখো যে তোমার চিন্তা ভাবনা, এখান থেকে তুমি আরও নিতে পারো যে তুমি কি নিতে চাচ্ছ এখানে, যে বিজ্ঞানীদের মতে অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট ইট অ্যাক্টস অ্যাজ এ ন্যাচারাল ব্যারিয়ার। আসলে তোমরা কি জানো সুন্দরবন আমাদের অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। এটি কিন্তু আমরা সুন্দরবন না হলে আমাদের অনেক প্রাকৃতিক যে ঝড়, যে জলোচ্ছ্বাস, এগুলো আমাদের অনেক ক্ষতি করে দিত, কিন্তু এটি আমাদের বরাবরই সেভ করে। তুমি এখান থেকে তোমার ব্যক্তিগত মতামত নিতে পারো, এই যে দুটা সুন্দর করে আমি লিখে দিয়েছি। তাই ম্যানগ্রোভ বন রক্ষার জন্য আমাদের সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইটা সুন্দর করে তুমি আরও ইজি ওয়েতে লিখতে পারো। শিক্ষার্থী, অবশ্যই মনে রাখবে তোমার চিন্তাভাবনা, নিজস্ব চিন্তাভাবনা তুমি থটে লিখবে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা 2 নম্বর ছবিটা নিয়ে আলোচনা করব, জাতীয় স্মৃতিসৌধ। আমরা এটির কয়েকটি ফ্যাক্ট লিখব, যে এই সম্পর্কে সত্য বা যৌক্তিক কথা, যেটি ইনফরমেটিভ সেটা কি আমরা ফ্যাক্ট বলি। তো জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে আমরা 4 থেকে 5টা ফ্যাক্ট লিখব। দেখি প্রথমটা আমি কি লিখেছি, এভাবে তোমরা আগেরটি যেভাবে লিখলে ঠিক সেইভাবে এটিও লেখো, ফ্যাক্ট খাতায় লেখো। দিস ইলিস্ট্রেশনস, এই যে আমি বড় করে দিচ্ছি যে কোনটা তুমি লিখবে, এখানে বলা হচ্ছে যে দিস ইলিস্ট্রেশন মানে এই ব্যাখ্যাটা শোস আওয়ার ন্যাশনাল ম্যাটেরিয়ালস মনুমেন্ট নন অ্যাজ দ্য জাতীয় স্মৃতিসৌধ। অর্থাৎ যে ব্যাখ্যাটা রয়েছে বইয়ে, যে ছবিটা রয়েছে, এই ছবিটা আমাদের জাতীয় স্মৃতিসৌধকে চিত্রিত করেছে। অর্থাৎ আমরা ওখানে জাতীয় স্মৃতিসৌধটাই দেখতে পাচ্ছি। এটা আমাদের জাতির স্বাধীনতা ও সংগ্রামের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ এটা কিন্তু ফ্যাক্ট।
তারপর কি বলতেছে, এটার অবস্থান কোথায়? আমরা সবাই জানি যে এটা ঢাকা রাজধানীতে অবস্থিত এবং ৩৫ কিলোমিটার দূরে সাভারে অবস্থিত। ঢাকা থেকে কিন্তু ৩৫ কিলোমিটার দূরে। এটা একটা ফ্যাক্ট ইনফরমেশন আমরা দিচ্ছি, তাহলে এটাকে আমরা ফ্যাক্ট বলতে পারি। ৩ নাম্বার যেটা বলতেছি, এটা ডিজাইন করেছেন কেন? সৈয়দ মঈনুল হোসেন দ্বারা নকশা করা হয়েছে এবং এর 7টি ত্রিভুজাকার কাঠামো রয়েছে। ৩ নম্বর ফ্যাক্ট এটি। 4 নম্বর ফ্যাক্ট কি বলতে চাচ্ছি আমি, যে এটা এই যে দে সিম্বলাইজেস, দে বলতে ওই যে তোমার স্মৃতিসৌধতে 7টি যে ত্রিভুজাকার কাঠামো রয়েছে, এটা সিম্বল করতেছে। অর্থাৎ কি বোঝাচ্ছে এটা দ্বারা? এটা বোঝাচ্ছে যে আমাদের জাতীয় আন্দোলনের 7টি ধাপের প্রতীককে নির্দেশ করে, যা বাংলাদেশের 1971 সালে স্বাধীন হতে পরিচালনা করেছিল। অর্থাৎ 7টি সেক্টর যেটা আমাদের ছিল, সেটি 11টি সেক্টর 7জন বিশিষ্ট ছিলেন, তাদেরকেই সিগনিফাই করতেছেন। অ্যাট দ্য সেন্টার অফ ইট দেয়ার ইজ অ্যান ইন্টারনাল ফ্লেম, ওর মধ্যে একটা ফ্লেম রয়েছে, অর্থাৎ এই ফ্লেমটি অনন্ত শিখা আমরা বলে থাকি। এটি কী জন্য রয়েছে? এটা আমাদের স্বাধীনতার প্রতীক বহন করে, এটা আমাদের স্বাধীনতার প্রতীক বহন করে। অর্থাৎ তুমি এখানে অবশ্যই যে 4 থেকে 5টি ইনফরমেশন লিখলে, এগুলো কিন্তু ফ্যাক্ট। কী সম্পর্কে? জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে। এখন লিখবা যে মাই থট অন ইট, অর্থাৎ তোমার চিন্তা কী। তুমি এখানে কিন্তু কোটেশন ইউজ করতে পারো, আই পার্সোনালি থিঙ্ক, মাই অপিনিয়ন হেয়ার্স, বা পার্সোনালি মাই থট, এভাবে কোটেশনটা শুরু করতে পারো। তারপর কি লিখবে তুমি? যে জাতীয় স্মৃতিসৌধ, দ্য ন্যাশনাল ম্যাটেরিয়ালস মনুমেন্ট অ্যাক্টস অ্যাজ এ গার্ডিয়ান অফ আওয়ার হিস্ট্রি, জাতীয় শহীদ স্মৃতিসৌধ আমাদের ইতিহাসের অভিভাবক হিসেবে কাজ করে। অর্থাৎ বাঙালি জাতি সৃষ্টি হয়েছে যেখান থেকে, যুদ্ধ থেকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। জাতীয় স্মৃতিসৌধ কিন্তু তারই প্রমাণস্বরূপ দাঁড়িয়ে রয়েছে। তাহলে এটা আমাদের সকল ইতিহাসের প্রধান, তাই আমরা এটাকে অভিভাবক বলতে পারতেছি। এটা কি আবার কি বলতেছি, ইট রিপ্রেজেন্ট দ্য স্টোরিজ অফ হিরোইজম অ্যান্ড স্যাক্রিফাইস ইন আওয়ার লিবারেশন ওয়ার। ন্যাশনাল মার্টায়ার্স মনুমেন্ট অ্যাক্টস অ্যাজ এ গার্ডিয়ান অফ দ্য হিস্টোরি, এটা তো দেখেই আসলে। তারপরেরটা কি বলতেছো, যে ইট রিপ্রেজেন্ট দ্য স্টোরিজ অফ হিরোইজম অ্যান্ড স্যাক্রিফাইস আওয়ার লিবারেশন ওয়ার, এটি আমাদের মুক্তিযুদ্ধের বীরত্ব ও আত্মত্যাগের কাহিনী প্রতিনিধিত্ব করে। ভালো করে দেখো বিষয়টি। এগুলো তুমি কি লিখবা? তোমার চিন্তাধারা লিখবা, এটা কিন্তু ইনফরমেশন না, তোমার ভাবনা। জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে তোমার ভাবনা, তো তুমি এই 2 নম্বরে আসে লিখবা, ইফ আই ওয়ার প্রেজেন্ট অ্যাট দিস স্পেশাল প্লেস, আমি যদি এই জায়গাটায় থাকতাম, অর্থাৎ তুমি জাতীয় স্মৃতিসৌধর সামনে যদি কখনো যাও, কি করবে তুমি? আই উড শো সলিডারিটি উইথ ফ্লো সিটিজেন, অর্থাৎ আমি আমার দেশবাসীদের সাথে একত্র হয়ে সংহতি প্রকাশ করতাম, অর্থাৎ আমি আমার মন থেকে শ্রদ্ধা প্রদান করতাম। তারপরের ফ্যাক্টটা কি তুমি লিখতেছো? তোমার থট, আই উড অলসো পে ট্রিবিউট, আমি শ্রদ্ধা জানাতাম টু দ্য হিরোস হু ফাউট ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধতে যদি আমি কখনো যাই, আমি তাদেরকে শ্রদ্ধা জানাবো। আমার জাতি যেভাবে সংহতি প্রকাশ করে তাদের প্রতি, আমরাও সেরকম করবো আর কি। এগুলো কিন্তু তোমার চিন্তাভাবনা থেকেই তুমি বলতেছো। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলি, এগুলো তুমি খাতায় লিখবে। ফ্যাক্ট এবং থট 2টা চিত্রের পাশাপাশি লিখবে এবং সেখান থেকে সাহায্য নিয়ে তুমি তোমার মতো করে আবার তৈরি করবে, তাহলেই তুমি সাকসেস হতে পারবে নতুন কারিকুলামে। ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। লাভ টু ইউ অল, লাভ ফর এভরিওয়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।